এই বিষটা দেখুন, এটা ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটা বিষ। 2018 সালে ইউরোপীয় ইউনিয়ন ইমিডাক্লোপ্রিড সহ 3টি প্রধান নিওনিকোটিনয়েড কীটনাশক সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। এটা এখন সেখানে কোনো খোলা মাঠে ব্যবহার করা যায় না। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের চেয়েও কঠোর নিয়ম মেনে চলে এবং তারা এই রাসায়নিকের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। কানাডা এবং আমেরিকার মতো কিছু অঙ্গরাজ্যে, যেমন মেরিল্যান্ড, নিউ জার্সি, এর ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। এবার এই বিষটা দেখুন, মানুষের হরমোনের ক্ষতি এবং ক্যান্সারের ঝুঁকির কারণে এটিও এখন অনেক দেশে বাতিলের তালিকায়। 2021 সালে ইউরোপীয় ইউনিয়ন ম্যানকোজেবের লাইসেন্স আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বর্তমানে ইউরোপের দেশগুলোতে এর ব্যবহার নিষিদ্ধই বলা চলে। আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি সম্প্রতি মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত ফসলে ম্যানকোজেব ব্যবহারের উপর কঠোর নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব করেছে। In 2022, the European Commission adopted a proposal for a new regulation with EU-wide targets to reduce by 50% the use and risk of chemical pesticides by 2030. It was part of plans to reduce the environmental footprint of the EU's food system and help mitigate the economic losses. তো তারা কেন এই নিষেধাজ্ঞাগুলো জারি করছে একের পর এক পর্যায়ক্রমে? আসুন কারণগুলোতে একটু চোখ বুলাই। আমি প্রত্যেকটা কারণের সাথে রেফারেন্স উল্লেখ করে দিব। রেফারেন্স ক্যাপশনে বা ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে কোনো একটা জায়গায় পেয়ে যাবেন। The air here is much cleaner than in the cities, yet many farmers end up developing breathing problems. We've got this list of 10 farmers just in this neighborhood who are suffering from respiratory illnesses that are possibly linked to pesticide exposure. শুরু করি ইমিডাক্লোপ্রিড দিয়ে। এটা মৌমাছি ও অন্যান্য পরাগায়নকারী পতঙ্গদের জন্য জম। এটা তাদের স্নায়ুতন্ত্র বিকল করে দেয়, যাকে কলোনি কলাপস ডিসঅর্ডার বলা হয়। 1 গ্রাম ইমিডাক্লোপ্রিড প্রায় 1.25 কোটি মৌমাছিকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এটা মাটিতে দীর্ঘদিন, কয়েক মাস থেকে বছর পর্যন্ত অবশেষ হিসেবে থেকে যায়, যা উপকারী অণুজীবের বিপুল ক্ষতি করে। বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে গেলে এটি মাছ ও জলজ পোকামাকড়ের জন্য বিষাক্ত হয়ে দাঁড়ায়। We collected some of those bees and analyzed them and found neonicotinoids on them and in them. So there is an intersection between planting these crops and killing foraging honeybees. ম্যানকোজেব মূলত ডাইথায়োকার্বামেট পরিবারের অন্তর্ভুক্ত। এটা একটা স্পর্শক বা কন্টাক্ট ছত্রাকনাশক। এটা মাটির উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, ফলে মাটির প্রাকৃতিক উর্বরতা কমে যায়। মাছ এবং অন্যান্য জলজ প্রাণীর জন্য এটা অত্যন্ত ক্ষতিকর। এটা জলাশয়ের বাস্তুসংস্থান নষ্ট করতে পারে। Then there's water. Pesticides can run off fields and into water sources, even making it into the ocean, poisoning fish and wildlife. এটা ভেঙে গিয়ে ইটিইউ নামক উপজাত তৈরি করে। ম্যানকোজেব নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ এর উপজাত এই ইটিইউ নিয়ে, যা দীর্ঘমেয়াদে পরিবেশ ও মানুষের হরমোনাল সিস্টেমের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ইউরোপিয়ান কেমিক্যাল এজেন্সি ম্যানকোজেবকে মানুষের প্রজনন তন্ত্রের জন্য, হ্যাঁ ঠিক শুনছেন, মানুষের প্রজনন তন্ত্রের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছে। Not to mention that spraying pesticides also causes farmers problems from skin rashes to long-term lung damage. And the residues that remain on produce can cause long-term health conditions among the people that eat the fruits and vegetables. এবার দেখি কার্বেন্ডাজিম। আর এই প্যাকেটটায় মাশাআল্লাহ ম্যানকোজেব আর কার্বেন্ডাজিম দুইটারই মিশ্রণ আছে। এ যেন দুই সাপের এক বিষ। গবেষণায় দেখা গেছে কার্বেন্ডাজিম কেঁচু এবং মাটির অন্যান্য উপকারী প্রাণীর প্রজনন ক্ষমতা মারাত্মকভাবে কমিয়ে দেয়। এটা সহজে পচে বা নষ্ট হয় না, ফলে পরিবেশের বিষক্রিয়া অনেক দিন থেকে যায়। ন্যাশনাল পেস্টিসাইড ইনফরমেশন সেন্টার এবং বিভিন্ন পিয়ার রিভিউড জার্নাল প্রমাণ করেছে যে কার্বেন্ডাজিম প্রয়োগের ফলে মাটির বন্ধু প্রাণী কেঁচুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। Pesticides also degrade into soil, harming organisms that keep Earth healthy, like earthworms, ants, and beetles. They can stay there for years and impact the soil's ability to absorb carbon dioxide. এই সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে আপনার বাগানে স্প্রে তো করলেন, তারপর কি হয় আসেন দেখি। রাসায়নিক এই উপাদানগুলো কেবল প্রয়োগের সময় ক্ষতি করে না, বরং এগুলো একটি দীর্ঘমেয়াদী চক্রের মাধ্যমে পরিবেশকে ক্রমাগত ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইমিডাক্লোপ্রিড এবং কার্বেন্ডাজিম মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং কেঁচু মেরে ফেলে। কেঁচু মাটির প্রাকৃতিক লাঙ্গল। এরা মারা গেলে মাটি শক্ত হয়ে যায় এবং বায়ু চলাচলের ক্ষমতা হারায়। বৃষ্টি বা সেচের পানির সাথে মিশে এই রাসায়নিকগুলো চুইয়ে মাটির নিচে চলে যায়,
অথবা পাশের পুকুর নদীতে মিশে যায়। ম্যানকুজেব জলজ প্রাণীর প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয় এবং মাছের মরণ ঘটায়। মৌমাছিরা যখন বিষাক্ত ফুলে বসে তখন ইমিডাক্লোপিড তাদের স্নায়ুতন্ত্র অকেজো করে দেয়। এতে তারা পথ ভুলে যায় এবং মৌচাকে ফিরতে পারে না। মৌমাছি না থাকলে ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। পোকাগুলো এই বিষ খেয়ে মারা যায় বা আধমরা হয়ে থাকে। যখন পাখি বা ব্যাঙ এই পোকাগুলো খায়, বিষ তাদের শরীরে জমা হয়। এভাবে বিষ সরাসরি মানুষের থালায় এসে পৌঁছায়। पंजाब का एरिया भारत का 2% मात्र है, लेकिन यहाँ देश में इस्तेमाल होने वाले पेस्टिसाइड्स का हिस्सा देश का 15 से 18% है। लोगों की सेहत लगातार गिर रही है। पहले तो कोई घर लेवल आदमी को सुनते थे कैंसर है, अभी तो हर एक दुनिया से कैंसर के मरीज है जी। हालात इतने खराब हैं कि राजस्थान के बीकानेर जिले के एक चैरिटेबल कैंसर अस्पताल जाने के लिए पंजाब से ट्रेन चलती है। भटिंडा से बीकानेर जाने वाली इस ट्रेन को कैंसर ट्रेन कहा जाता है। ये कैंसर ट्रेन कितने बजे आएगी? 9-10 तक आएगी। पूरी गाड़ी में कैंसर के मरीज होते हैं, मतलब कि जब हम रिजर्वेशन कराते हैं तो उसमें बहुत ज़्यादा सीरियस मरीज होते हैं, वो भी कैंसर के होते हैं। कोई उसमें मतलब कि जॉब वाला आदमी नहीं होता, कोई NRI नहीं होता, कोई मतलब कि नौकरी पेशे से नहीं होता। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, পরিমাণ মতো ব্যবহার করলে কি এই ক্ষতিকর দিকগুলো এড়ানো যায়? এটা অত্যন্ত চমৎকার এবং যৌক্তিক প্রশ্ন। সহজ উত্তর হলো না ভাই, যায় না। গেলে তো EU এগুলোকে নিষিদ্ধ করতো না। পরিমাণ মতো ব্যবহার করলেও পরিবেশের জন্য এর নেতিবাচক প্রভাব কোনোভাবেই এড়ানো যায় না। আপনি যখন নির্দিষ্ট মাত্রায়, যেমন 1 লিটার পানিতে 2 গ্রাম স্প্রে করেন, তখন এর একটা অংশ পোকা মারে, কিন্তু বড় অংশটি পাতার গায়ে লেগে থাকে অথবা মাটিতে পড়ে। এই রাসায়নিকগুলো প্রাকৃতিকভাবে পচে যেতে অনেক সময় নেয়। যেমন কার্বেন্ডাজিম মাটিতে 3 মাস থেকে 1 বছর পর্যন্ত সক্রিয় থাকতে পারে। আপনি নির্দেশিত মাত্রায় দিলেও এই দীর্ঘ সময়ে এটি মাটির অণুজীবের ক্ষতি করতেই থাকে। এক মুঠো সুস্থ মাটিতে পৃথিবীর মোট মানুষের সংখ্যার চেয়েও বেশি অণুজীব থাকে। কার্বেন্ডাজিমের মতো একটা রাসায়নিক স্প্রে এই বিলিয়ন বিলিয়ন অণুজীবদের একটা বিশাল অংশকে কয়েক মিনিটে নিশ্চিহ্ন করে দিতে পারে, যা তৈরি হতে প্রকৃতির 1000 বছর সময় লেগেছিল। বোতলের গায়ের মাত্রা মৌমাছি বা পাখিকে সরাসরি মেরে না ফেললেও তাদের জীবনযাত্রা এলোমেলো করে দেয়। একে বলা হয় সাবলিথাল ইফেক্ট। ইমিডাক্লোপিড অল্প মাত্রায় ব্যবহার করলে মৌমাছি হয়তো মারা যায় না, কিন্তু সে তার বাসার পথ ভুলে যায় অথবা তার প্রজনন ক্ষমতা কমে যায়। এটা দীর্ঘমেয়াদে পুরো মৌমাছির কলোনি ধ্বংস করে দেয়। One of the most commonly known is the impact on bees and other insects, vital in pollinating some of our crops. Around 1 in 10 bee and butterfly species is threatened with extinction in Europe, according to EU figures, with pesticides among the causes. আপনি পরিমাণ মতো বিষ দিয়ে পোকা মারলেন, সেই বিষাক্ত মরা পোকাটি যখন একটা ব্যাঙ বা মুরগি খায়, তখন বিষটি তার শরীরে চলে যায়। প্রকৃতিতে বিষের এই স্থানান্তর বা বায়ু অ্যাকিউমুলেশন ঠেকানোর কোনো নিরাপদ মাত্রা এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। Coating the soil indiscriminately also leads to other species dying off. In the last 30 years, global insect populations around farms have declined by up to 75%. And that's not all. Runoffs from farms fill rivers with chemicals, and when they drain into the ocean, they kill off large populations of wildlife from sharks to turtles and whales, like in the Gulf of Mexico's dead zone. পরিমাণ মতো ব্যবহার করলে পোকা মরে ঠিকই, কিন্তু বেঁচে যাওয়া 1% পোকা ওই বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে ফেলে। ফলে পরের বার ওই একই পরিমাণে আর কাজ হয় না, যা কৃষককে আরও বেশি শক্তিশালী বিষ ব্যবহারের দিকে ঠেলে দেয়। একে বলা হয় পেস্টিসাইড ট্রেডমিল। One intrinsic problem is the way in which pesticides work. You have this thing that is called the pesticide treadmill. The more pesticide you apply, the more you need to apply. It's almost like a junkie. You get addicted to it, no? The more you take, the less effective it becomes, and the more you need to apply. Yvette Perfecto has spent her career studying herbivores and pests and how they react and respond to pesticides. It's like us evolving resistant to an antibiotic, no? If they are effective to some extent, but then eventually, especially if you abuse them, then you evolve resistant
to them. The same thing happened with insects. They evolve resistance to the pesticides. So the more you apply, the more resistant the population become and the less effective the pesticide become. তিনটা মূল সত্য যা আমাদের জানা দরকার। আপনি গাছে 1 মিলি বিষ দিলেও বৃষ্টির সাথে তা ধুয়ে জলাশয়ে গিয়ে সহজে বাস্তু সংস্থান নষ্ট করে। মাছের জন্য এই বিষের নিরাপদ মাত্রা বলে কিছু নেই। রাসায়নিক কীটনাশক ও ছত্রাকনাশক মাটির উপকারী ছত্রাক মাইকোরাইজা ধ্বংস করে ফেলে, ফলে গাছ প্রাকৃতিকভাবে পুষ্টি শোষণ করতে পারে না এবং আপনি রাসায়নিক সারের উপর নির্ভরশীল হয়ে পড়েন। গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় ধরে অনুমোদিত মাত্রার কীটনাশকের সংস্পর্শে থাকলে মানুষের স্নায়বিক রোগ ও হরমোনের সমস্যা হতে পারে। पंजाब के झज्जर गांव के मास्टर जर्नैल सिंह ने बहुत दुनिया देखी है। ग्रीन रेवोल्यूशन से आए बदलाव को इन्होंने अपनी आंखों से देखा है। 1965 तक के 70 तक इत्थे खेती जेड़ी सी 1965 तक 70 तक यहाँ पे कुदरती खेती होती थी। तब यहाँ किसी भी तरह की कोई बीमारी नहीं थी। जब ग्रीन रेवोल्यूशन आया, केमिकल और स्प्रे आए। केमिकल के बड़े बड़े 20-20, 40-40 लीटर के ड्रम आते थे। मैं देखता था कि लोग केमिकल्स की बोरियां कंधों पे, गाड़ियों में, ट्रकों में भर भर के लाते थे। मुझे तो देखकर हैरानी होती थी, इतना सारा जहर स्प्रे के द्वारा छिड़का जाता था। मुझे तो तभी यकीन हो गया था कि ये जहर सबको मार देगा, कोई नहीं बचेगा। इतनी सारी स्प्रे अनाज पे होगी तो नुकसान ही होना है। किसी को मालूम नहीं था कि इसका ज़मीन पर, फसल पर, दूध पर क्या असर हो रहा है। इतने सारे जानवर किस वजह से मर रहे हैं। इस जहर ने पर्यावरण को खराब किया, साथ में खेती भी खराब की, लोगों की सेहत भी खराब हो गई। आजकल मेले अस्पताल में लग रहे हैं। मैं अपने गांव की बात बता रहा हूँ। 45 लोग कैंसर से मर चुके हैं। इससे बड़ा क्या सबूत हो सकता है। देखिए जी, मैं कोई साइंटिस्ट नहीं हूँ, मैं तो एक साधारण किसान हूँ, लेकिन मैं जो ये तबाही देख रहा हूँ उसकी जिम्मेदार ये पेस्टिसाइड और केमिकल ही हैं। আচ্ছা, এতক্ষণ তো শুধু ভয়ের কথাই বললাম। এগুলোর কি কোনো বিকল্প হয় না? এসব তাহলে যাবে কোথায়, বা বাগানিরা করবে কি? সমাধান আছে। বর্তমানে বিশ্বজুড়ে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এবং রিজেনারেটিভ এগ্রিকালচারের অধীনে এই রাসায়নিকগুলোর বিকল্প ব্যবহার করা হচ্ছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সংক্ষেপে FAO, ক্রমাগত বায়ো পেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহারের উপর জোর দিচ্ছে। অর্গানিক ম্যাটেরিয়ালস রিভিউ ইনস্টিটিউট, সংক্ষেপে OMRI, বাগান বা খামারে কোন উপাদানগুলো নিরাপদ তার আন্তর্জাতিক মানদণ্ড দেয়। ট্রাইকোডার্মা এবং নিম তেল তাদের তালিকায় শীর্ষে রয়েছে। যদিও এসব ব্যবহারের ক্ষেত্রেও মানতে হবে সতর্কতা ও নিয়ম, সঠিক পরিমাপ আর সঠিক সময় মেনে চলুন, কারণ প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। স্টকহোম কনভেনশন অনুযায়ী মারাত্মক ক্ষতিকর রাসায়নিক, সংক্ষেপে POPs, বর্জন করে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারের জন্য দেশগুলোকে উৎসাহিত করা হয়। You reduce biodiversity, you basically produce a dead land. Guy Pierre is a conservation biologist at IDIV, the German Center for Integrative Biodiversity Research, and the UFZ Helmholtz Center for Environmental Research. We're producing a lot, much more than we need in fact, but we're losing everything with it. We're losing the farmers, we're losing nature, we're losing soil, and we're poisoning the consumers and the water. That means that we have to find solutions to this intensive mode of production without losing the capacity to produce enough food for a growing population. যারা কমার্শিয়ালি ফল ফসল উৎপাদন করে সরকারি সাহায্য ছাড়া তাদের হয়তো এইসব বিষাক্ত উপাদান ব্যবহার করা থেকে বিরত করা যাবে না, কিন্তু যারা শৌখিন বাগানি বা ছাদ বাগানি তারা অন্তত সচেতন হলে বিপুল বিপর্যয় বহুলাংশে এড়ানো সম্ভব। সোশ্যাল মিডিয়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বাগান ভিত্তিক আজেবাজে কন্টেন্ট ক্রিয়েটরদের অথবা সারের দোকানদার বা নার্সারির কুশিক্ষিত বিক্রেতার মার্কেটিংয়ের কুপ্রভাব থেকে বেঁচে থাকতে সকল সচেতন সুশিক্ষিত নাগরিকের প্রতি বিনয়ের সাথে অনুরোধ রইল। নইলে এদের দৌড়াতে কিছুদিন পর ব্যাঙের ছাতার মতো অতি দরকারি পরিবেশ বন্ধুও হারিয়ে যাবে। এরা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠে ব্যাঙের ছাতাকেই নিশ্চিহ্ন করে দেবে। कहते हैं कि अगर ये ग्रीन रेवोल्यूशन, ये हरित क्रांति नहीं हम लाते और फर्टिलाइजर्स और पेस्टिसाइड्स का इस्तेमाल हम नहीं करते तो हमारा देश जो है वो भूखों मरता। इसमें आपकी क्या राय है? ये झूठ है कि बिना हरित क्रांति के, मतलब बिना जहर के, हम पूरा उत्पादन नहीं कर पाते। पहली बात,
आज हम ज़्यादा इंपोर्ट कर रहे हैं। आज जो दाम बढ़ रहे हैं इसलिए बढ़ रहे हैं कि हमारा सारा दाल गायब हो गया हरित क्रांति की वजह से, सारे तेल गायब हो गए, क्योंकि ये मोनोकल्चर होता है, एक ही फसल उगा सकते हो, बस गेहूं या चावल या कपास। पंजाब में और कुछ नहीं दिखने को मिलता। हम 70% डिपेंडेंट हो गए बेसिक ऑयल एंड पल्सेस इंपोर्ट पे। वो दाल और तेल हम खुद उगा सकते थे अगर हम ढंग की खेती कर रहे होते, अगर मिश्रित खेती कर रहे होते। जब लोग इकट्ठा करके काम करते हैं तो ज़्यादा काम हो जाता है जी। जब पौधे इकट्ठा काम करते हैं, जब आप दाल का पौधा गेहूं के साथ लगाओगे तो दाल नाइट्रोजन मुफ्त में गेहूं को दे रही है। अच्छा, हवा से लेके सीधे दे रही है, यूरिया की जरूरत नहीं। तो ऑर्गेनिक खेती जो है उसमें ये सारे अलग अलग किस्म के जो सीड्स हम एक साथ उगाते हैं, मिश्रित, इसीलिए हम इसको जैव विविध जैविक खेती कहते हैं, क्योंकि विविधता से ही प्रकृति चलती है। करेक्ट। और जो कहते हैं कि हमने रासायनिक और नए बीज की वजह से उत्पादन बढ़ाया, अगर आप कैलकुलेशन करो कि पूरी जमीन पंजाब की अकेली धान और गेहूं उगाएगी तो ज्यादा चावल और गेहूं तो होगा ही। आप जब दालें नहीं उगा रहे, चना नहीं उगा रहे, तूर नहीं उगा रहे, मूंग नहीं उगा रहे, उड़द नहीं उगा रहे, तो उतना तो बढ़ेगा ही। रिप्लेसमेंट का फैक्टर है। और एक और से जुड़ा हुआ है कि पेस्टिसाइड की एक बीमारी है। आप पेस्टिसाइड की चक्रव्यूह में जब घुस जाओ तो एक स्प्रे करोगे, फिर 4 करोगे, फिर 30 करोगे, फिर 60 करोगे, और आपको और करना पड़ेगा, क्योंकि जो एक प्रकृति की व्यवस्था है उसको आप बिगाड़ रहे हैं। कीटाणु को रोकने की, उसे आप तोड़ रहे हो। और वो अंदर है, खाने के अंदर है, हर सेल के अंदर है। तो आप सोचते हैं अच्छा सेब को आपने पील कर दिया, बहुत अच्छा है, सेब के अंदर है पेस्टिसाइड। एंड दीज आर ऑल इम्पैक्ट्स ऑफ जहर, जिसको हमने दवा करके किसान को गुमराह किया है कि बेटा और स्प्रे करो, अच्छी चीज तो ज्यादा होनी चाहिए। दवा है, डालो। दवा है तो तुम नहीं है, जितनी ज्यादा हो लोगे अच्छा करेगा। दवाई के लिए असली दवाई के लिए इतना कॉशन है कि डॉक्टर जब दवा देता है कहता है इसके साथ ये मत खाना, 2 घंटे का सेपरेशन दो। और जहर के लिए एक पूरा फ्रीडम, खाओ बेटा, स्प्रे, किसान को खूब स्प्रे करो और आपको कि खूब खाओ।